আমি ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী, অধ্যাপক স্পাইন সার্জারি অর্থোপেডিক্স বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আমি আজকে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে সালাম জানাই আমি শুরু করতেছি আজকে আমার আলোচনা। আজকে আমি আলোচনা করব অস্থির ক্ষয়জনিত রোগ নিয়ে। এটাকে ইংরেজিতে বলা হলো অস্টিওপোরোসিস। অস্টিও মিন বোন বা হাড়, পোরোসিস মানে হলো ছিদ্র। তো অস্টিওপোরোসিস মানে যখন হাড়, আক্ষরিক অর্থে যদি বলি হাড় যখন ছিদ্র ছিদ্র হয়ে যায়, আসলে এটা আর মিনিংটা হলো মেইনলি যেটা যে হাড় ক্ষয়, যদি আমরা স্বাভাবিক বাংলা ভাষায় বলি হাড় ক্ষয় রোগ হওয়া। তো অস্টিওপোরোসিসের ভিতরেই আসলে শব্দের ভিতরে কথাটা লুকায়িত আছে, হাড় ছিদ্র হয়ে যাওয়া। তো ছিদ্র তো আসলে এভাবে ছিদ্র হওয়া না, তার ডেনসিটিটা কমে যাওয়া। আমার সামনে এই যে দেখেন আপনার একটা মডেল আছে, এখানে এই যে দুই ধরনের হাড় দেখা যায়, হাড়ের ভিতরে এরকম যেই অস্থিমজ্জা আছে, এখানে দেখেন দুই ধরনের ডেনসিটি দেখা যাচ্ছে, এটা একরকম, এটা আরেক রকম। এটাতে দেখা যাচ্ছে যে ছিদ্রটা ইয়েগুলো বোনগুলো অনেক ফোরাস, এটা লেস ফোরাস, মানে ছিদ্রটা কম। এটার ডেনসিটি বেশি, এটার ডেনসিটি কম। এরকম আপনার এই ডেনসিটির উপরে ভিত্তি করেই হাড়ের ক্ষয় আমরা নির্ণয় করে থাকি। তো এগুলো হওয়ার কতগুলা কারণ আছে, সেই কারণগুলো আমি প্রথমে ডিসকাশন করব। আর এই কারণের আগে আমরা হাড় পরিবেশন সম্পর্কে কিছু কথাবার্তা বলতে চাই। এক নম্বরে হলো আমাদের বয়সের সাথে সাথে, বয়স যখন 40 পর্যন্ত আমাদের হাড় তৈয়ার হয়, এরপরে আমাদের হাড় আস্তে আস্তে ক্ষয় হতে থাকে 40-এর পরে। তো তৈয়ার হওয়ার জন্য আমাদের এখানে বোনের কিছু সেল আছে, এই সেলগুলোর বিশাল একটা রোল থাকে। এর ভিতরে অস্টিওক্লাস্ট আছে, অস্টিওব্লাস্ট আছে। তো অস্টিওক্লাস্টের কাজ হলো হাড় ক্ষয় করা, আর অস্টিওব্লাস্ট হলো হাড় ফরমেশন করা বা তৈয়ার করা। এই অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটিটা 40 বছরের বয়স পর্যন্ত হাইপার থাকে, দ্যাট মিনস হলো আপার হ্যান্ড নিয়ে থাকে, তৈয়ার হয় বেশি, যার জন্য হাড় 40 বছর বয়স পর্যন্ত তৈয়ার হয় ডিউ টু অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি থাকার কারণে। আর 40-এর পরে যে অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটিটা কমে যায়, অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটিটা তখন বাড়তে থাকে, যার জন্য দেখা যায় যে হাড় তখন ক্ষয় হয়। তো এই জন্য আমরা একটা কথা বলে থাকি যে হাড়ের ঘনত্ব বা হাড়ের সঞ্চয় করে নিতে হবে 40-এর আগ পর্যন্ত। যদি আমরা হাড়ের তৈরিটা যদি বেশি করে হয়, অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিকে যদি আমরা আরেকটু এনহ্যান্স করি এবং হাড় যদি বেশি বেশি তৈরি হয়, ডেনসিটি যদি বেশি থাকে, 40-এর পরে গেলে তখন হাড়ের ঘনত্ব কমতে থাকবে, কিন্তু আমার যদি জমা বেশি থাকে, খরচ হলেও সেটা আরও জমা থাকবে। আর যদি আমি এই 40-এর আগে যদি হাড়কে ঠিকমতো বিল্ড আপ না করতে পারি, তাহলে 40-এর পরে বা 45-এর পরে যখন যে হাড় ক্ষয় শুরু হবে, আমার মজুদ কম, ক্ষয় বেশি, তাহলে আমার যে মজুদটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এই হাড় বিল্ড আপের জন্য আমাদের কতগুলো কাজ করতে হয়, সেটা হলো অ্যাক্টিভ লাইফ লিড করতে হয়, ব্যালেন্স ডায়েট নিতে হয়। এগুলো যদি আমরা ঠিক মতন করি 40-এর আগে, ঠিক বিশেষ করে আমরা খেলাধুলা যদি করি, তাহলে আমাদের হাড়ের ডেনসিটিটা বাড়তে থাকে। এখন এই হাড় ক্ষয়ের কতগুলি কারণ আছে, এই কারণগুলোর ভিতরে বয়স একটা কথা। বয়সের সাথে সাথে বয়স যত বাড়তে থাকবে, আস্তে আস্তে হাড় ক্ষয়টা বাড়তে থাকবে। তারপরে হলো কিছু আছে হলো আমাদের ওয়ার্ক বা কাজের ধরন, আমাদের লাইফ স্টাইলটা আমরা কিভাবে মেনটেন করি। যেসব প্রফেশনের লোকজন খুব অ্যাক্টিভ লাইফ লিড করে, তাদের হাড় ক্ষয় কম হয়। আর যারা সেডেন্টারি লাইফ লিড করে, বসে বসে কাজ করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম করে, তাদের ক্ষয়টা তাড়াতাড়ি হয়, বা ইয়াং বয়সে তাদের বোন ফরমেশনটা কম হয়। তারপরে কিছু জিনিস আছে, কিছু ডিজিজ রিলেটেড, যেগুলা আপনার বোনের ডেনসিটিটা কমে যায়, ঠিকমতো ফরমেশন হয় না। সেই ডিজিজগুলোর ভিতরে হলো এক নম্বরে হলো যেমন পেজেস ডিজিজ, একটা ডিজিজ আছে যেখানে আপনার হাড়ের ডেনসিটিটা কমে যেতে থাকে। তারপরে হলো আমরা কিছু মেটাবলিক আরও অন্যান্য ডিজিজ আছে যেগুলোতে আমাদের হাড়ের ডেনসিটি কমে যায়। তারপর আরেকটা হলো আমাদের ফ্র্যাকচার যখন হয়, সেকেন্ডারি কজের ভিতরে যখন ফ্র্যাকচার হয়, আমরা প্লাস্টার করে রাখি, ইমমোবিলাইজ করে রাখি, তখন দেখা যায় যে যেই অংশটাকে আমরা ইমমোবিলাইজ করে রাখি সেই অংশের ডেনসিটি কমে যায়। এটা একটা হাড় ক্ষয় হওয়ার একটা কারণ। তারপরে হলো কিছু বয়স্ক লোক আছে যারা হাঁটতে পারে না, বিছানায় শুয়ে থাকে, বসে থাকে, বিছানার বেড বাউন্ড যে সমস্ত রোগীরা, তাদের দেখা যায় যে হাড় ক্ষয়ের রেটটা বেশি হয়।
তারপরে হলো যারা অ্যালকোহল নেয়, ধূমপান করে, এই সমস্ত মানুষের হাড় ক্ষয়টা বেশি হয়, তাদের হাড়ের ডেন্সিটিটা কমে যায় খুব দ্রুত। তারপরে আরও কিছু জিনিস আছে যেটা আমরা নিজেরাও জানি না। আমরা আমাদের আপনার দৈনন্দিন যে সমস্ত ওষুধগুলো আমরা খেয়ে থাকি উইদাউট প্রেসক্রিপশান, আমরা যেমন মনে করেন গ্যাস্ট্রিকের ব্যথার জন্য সব সময় দেখা যায় যে দোকানে যে একটা ট্যাবলেট চাই, একটা ক্যাপসুল চাই গ্যাস্ট্রিকের দেন, এই ওমিপ্রাজল যে ড্রাগটা আছে এটা আমরা দেখা যায় র্যান্ডমলি ইউজ করে যাচ্ছি। এই ওষুধের কারণে আমাদের অস্টিওপোরোসিস হয়ে যায়। তারপরে আগে যেটা বললাম, অ্যালকোহল যারা নেয়, ড্রাগ যারা নেয়, তাদের অস্টিওপোরোসিস হতে পারে। এছাড়া হলো যে সমস্ত মানুষের কিছু ডিজিজ আছে, যেসব ডিজিজের কারণে আপনার ম্যাল অবজর্পশান যেগুলাতে হয়, যেমন আমরা যে ভিটামিন ডি বা যে ডায়েটগুলো খাই সেগুলো আমাদের ইন্টেস্টাইনে হজম হয় এবং সেখানে অ্যাবজর্পশান হয়। এই অ্যাবজর্পশানের সাথে আমাদের ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলোও অ্যাবজর্পশানের একটা ব্যাপার আছে। যাদের ম্যাল অ্যাবজর্পশান সিনড্রোম আছে, বিশেষ করে ইরিটেবল বাউল সিনড্রোম, যাদের ক্রনিক ডায়রিয়া লেগেই থাকে, যারা খেতে পারে না, খাওয়ার পরপরই ডায়রিয়া হয়, হজম হয় না, বদ হজম হয়, এই সমস্ত লোকদের দেখা যায় যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সঠিকভাবে অ্যাবজর্পশন না হওয়ার কারণে তাদের বোন ফরমেশন এবং বোনের ডেন্সিটি এগুলো আস্তে আস্তে কমে যায়। তো এখন আমরা এগুলো নিয়ে আলাপ করলাম হলো কি কি কারণে এই সব জিনিসগুলো কমে যায়। আরেকটা জিনিস আছে, সেটা হলো আমাদের অনেকেরই শ্বাসকষ্ট থাকে। এই শ্বাসকষ্টের জন্য বা অন্য কোনো ডিজিজের জন্য ডাক্তাররা দেখা যায় যে স্টেরয়েড দিয়ে থাকেন। এই স্টেরয়েড যারা লং টাইম ব্যবহার করে তাদেরও দেখা যায় হাড়গুলো ক্ষয় হতে থাকে। তো এখন আমরা এই ক্ষয় নিয়ে বললাম, এখন ফরমেশনের জন্য আমাদের কি করা লাগবে। আমি আগেই আমার ইন্ট্রোডাকশনে বলেছি যে আমাদের হাড় ফরমেশন যাতে বেশি হয় 40-এর আগে, সেদিকে আমাদের টার্গেট থাকতে হবে। যেহেতু 40-এর পরে গেলে আমরা চাইলেও আর হাড় ফরমেশন, যেহেতু আমাদের অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা তখন কমে যায়, এই জন্য আমাদের ইয়াং বয়সে অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে, ব্যালেন্সড ডায়েট গ্রহণ করতে হবে, তারপরে হলো দুধ, ডিম এই জাতীয় খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে, যেখানে ক্যালসিয়াম আছে, ভিটামিন ডি ফরমেশনের জন্য যেসব জিনিস দরকার সেগুলো আছে। এই সমস্ত জিনিস যদি নেই তাহলে আমাদের বোন ফরমেশনটা বেশি হবে। আর দেখা গেল যে আমাদের পরবর্তীতে অন্যান্য কোনো সমস্যা যদি থাকে, সেই সমস্যার জন্য আপনার বোন ডেন্সিটিটা তখন দেখা যাবে যে 40-এর পরে যে ক্ষয় হওয়ার পর আমাদের মজুদ থাকবে। আরেকটা জিনিস না বললেই নয়, যেটা আমাদের সমাজে অনেকে আমরা হয়তো জানি না, যেটা হলো মহিলাদের একটা, যেটা হলো মেনোপোজের সাথে কিছু হরমোন রিলেটেড আছে। মেনোপোজ যাদের হয়ে যায় তাদের শরীরে কয়েকটা হরমোন তৈরি হয় না, হলেও খুব অল্প পরিমাণে হয়, যেই হরমোনগুলা হাড়ের ডেন্সিটি মেনটেন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এই জাতীয় হরমোনগুলা। তো ইস্ট্রোজেন যখন সিক্রেশন কমে যায়, ওভারি যখন তার ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তার রিপ্রোডাক্টিভ লাইফ যখন শেষ হয়ে যায়, দেখা যায় যে প্রথম 3-4 বছরের ভিতরে তার ম্যাক্সিমাম বোনের ডেন্সিটিটা, অনেক ডেন্সিটি কমে যায়। তো এইভাবে যদি প্রতি বছর বা প্রতি 3 বছরে যেভাবে আমরা হিসাব করে দেখছি, যদি কেউ এটা প্রিভেন্ট করার জন্য কোনো ওষুধ যদি গ্রহণ না করে বা লাইফস্টাইল যদি চেঞ্জ না করে, দেখা যায় তার প্রতি বছরই বোন ডেন্সিটি কমতে থাকে, এক পর্যায়ে বোন ফ্রেজাইল হয়ে যায়। তো এটা প্রিভেন্ট করার জন্য আমরা যেটা বলে থাকি যে বোন ফরমেশনের জন্য অস্টিওপোরোসিস হলে আমরা কী ধরনের ভিটামিন ডি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, এখন নতুন ড্রাগ আসছে বিসফসফোনেট, যেটা বোন ফরমেশন করে থাকে। তো এইসব ওষুধগুলা যাদের মেনোপজ হয়ে যায় তাদেরকে দিলে তাদের দেখা যায় তারা অস্টিওপোরোসিস থেকে তারা রেহাই পেতে পারেন। আশা করি দর্শক আমার এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন এবং আমরা ভবিষ্যতে আরও এই ব্যাপারে আরও আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।